জামাটা কাঁধ থেকে কিছুটা নামিয়ে বলল, দেখুন ভালো করে, আরও আছে যা দেখানো সম্ভব না। মাহাত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। দৃশ্যের ফর্সা পিঠে অসংখ্য মারের দাগ, মোটা কালো দাগ। বোঝাই যাচ্ছে কেউ জানোয়ারের মতো পিটিয়েছে। কোনো মানুষ অন্য মানুষকে এইভাবে আঘাত করতে পারে? মাহাদের দু চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে এগিয়ে আসে, দৃশ্যের খোলা পিঠে হাত রাখতেই দৃশ্য ব্যথায় কেঁপে উঠল। পেছন ঘুরে মাহাতকে চাপড়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। মাহাত সাবধানে দৃশ্যের জামার চেনটা লাগিয়ে দৃশ্যকে বুকের মাঝে জড়িয়ে নিল। দৃশ্য কেঁদেই চলেছে। মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে নিরাপদ স্থানে আছে সে, যেখানে মন ভরে কাঁদা যায়, মনের কষ্ট লাঘব করা যায়। যেই বাচ্চা মেয়েটাকে এত আদরে আগলে রেখে ভালোবেসেছে, তার এই বিধ্বস্ত অবস্থা মাহাত কিছুতেই মেনে নিতে পারছে না। দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। ভালোবাসে মানুষটি সামান্যতম আঘাত অপরজনকে এতটা যন্ত্রণা কেন দেয়? নাবিলা তাদের কাঁদতে দেখে নিজেও অশ্রু বিসর্জন দিচ্ছে। মাহাত দৃশ্যের মাথা বুক থেকে উঠিয়ে তার দুই হাত দৃশ্যের চিবুকে গলিয়ে দিল। পরম আদরে প্রিয়তমার কপালে, গালে, গলায় চুমু খেল। প্রিয়তমার অশ্রু শুষে নিল। নাবিলা এবার কিছুটা লজ্জা পেল। তারপর গলা খাকিয়ে বলল, দৃশ্য শরীরে ঠিক যতটা আঘাত দেখতে পাচ্ছেন, তার দ্বিগুণ আঘাত দৃশ্য মায়ের শরীরে পড়েছে। মাহাত কথাটা শুনে অনেকটা চমকে গেল। প্রশ্নবোধক চোখে তাকালো নাবিলার দিকে। দৃশ্য আবারও মাহাদের বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো, যেন মাহাদের বুকে ঢুকে যাবে। বারবার দৃশ্যের শরীর কেঁপে উঠছে। মাহাত আরো শক্ত করে দৃশ্যকে ছড়িয়ে ধরল। সেদিন আরিফ রহমান যাওয়ার পর আশরাফ হোসাইন সন্ধ্যায় বাসায় আসেন। মেজাজ তার 100-তে 100। স্বামীকে আসতে দেখে আনিকা কবির এক গ্লাস পানি এগিয়ে দেন। স্বামীর মেজাজ কেমন সেটা ঠিক ধরতে পারছেন না, কারণ মানুষটা সব সময় গম্ভীর হয়ে থাকে। তিনি আজ অনেক সাহস জোগাড় করেছেন স্বামীর সাথে দৃশ্যের ব্যাপারে কথা বলবেন। মেয়েটার কষ্ট তিনি কিছুতেই সহ্য করতে পারছেন না। মেয়েটার জীবন এইভাবে তিনি নষ্ট হতে দিবেন না, তাই আজ কথা বলবেন বলে ভেবেছেন। আশরাফ হোসাইন পানি খেয়ে গ্লাস এগিয়ে দিলেন। আনিকা কবির গ্লাস হাতে নিয়ে আমতা আমতা করে বললেন, আপনাকে চা করে দেই? আশরাফ হোসাইন গম্ভীর স্বরে বললেন। না। আনিকা কবির আবার বললেন, আপনার সাথে কিছু কথা ছিল। বলো। আসলে বলছিলাম কি, দৃশ্যর ব্যাপারটা একবার ভেবে দেখতেন। সে তো আপনারই মেয়ে, আর শুনেছি ছেলেটাও ভালো, দৃশ্যকে অনেক পছন্দ করে। আগে সব ভুলে যদি। তিনি আর বলতে পারলেন না। আশরাফ হোসাইন এমনিই রেগেছিলেন স্ত্রীর কথা শুনে জোরে ধমক দিয়ে বললেন, তোমার সাহস তো কম না। ওই বাড়ির লোকদের তরফদারি করছিস, ওদের জন্য আমার বোন মরছে, আর সেখানে আমার মেয়ে দিব? ভাবলি কেমনে? দেখেন, আগে সব ভুলে যান। আর দিশা মোটেও ওদের জন্য মারা যায়নি। আপনারা যদি দিশাকে সঠিক হাত তুলে দিতেন তাহলে এমন হতো না। দোষ কিন্তু আপনাদেরও। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল আশরাফ হোসেনের মাথা গরম হওয়ার। তিনি আনিকা কবিরকে পরপর কয়েকটা থাপ্পড় মেরে বসলেন। আশরাফ হোসেন রেগে বলতে লাগলেন, সাহস বাড়ছে তোর? অনেক দিন ধরে ডোজ পড়ে না, তাই সাহস বাড়ছে, তাই না? আমার দোষ খোঁজোস? আনিকা কবির থাপ্পড় খেয়ে খাটে পড়ে গেছেন। মাথা তার ভন ভন করছে। তবে আজ চুপ হয়ে গেলে চলবে না। মেয়েটা যে মানসিক যন্ত্রণায় ভুগছে। তিনি সেখান থেকে উঠে কিছুটা রেগে বললেন, আপনার সব অন্যায় আমি সহ্য করেছি, কিন্তু এবার আপনি আমার মেয়েটার সাথে অন্যায় করছেন, সেটা আমি মা হয়ে কি করে সহ্য করি? আপনাদের জেদ এর জন্য দিশার মৃত্যু হয়েছে। এখন আমার মেয়ের পিছনে পড়েছেন। আপনি কি মানুষ? ওই ছেলে কম কিসের এত অহংকার আপনার? আমজাদ ভাইয়ের সম্মানের ধারের কাছেও আপনি না। আশরাফ হোসাইন রাগে ফেটে পড়লেন। আজ ওই আরিফ তাকে এত অপমান করে গেল, আর বাড়িতে স্ত্রীও সেই কাজ করছে। তিনি দ্রুত আলমারি থেকে কিছু বের করলেন। আনিকা কবিরের আর বুঝতে বাকি রইল না কি হতে চলেছে। ভয়ে তার শরীর কাঁপতে লাগলো।
আশরাফ হোসেন আলমারি থেকে মোটা একটা কালো লাঠি বের করলেন। এই লাঠির ব্যবহার তিনি আগেও করেছেন, আজ অনেক বছর পর আবার সেটার ব্যবহার হতে চলেছে। তিনি সোজা আনিকা কবিরের উপর আক্রমণ চালালেন, বেদম মারতে শুরু করলেন। আরিফের সব রাগ স্ত্রীর উপর ছড়তে লাগলো, আর রেগে বলতে লাগলেন, মুখে খই ফুটছে তোর, আমার মুখের ওপর কথা বলিস? ওই জানোয়ারের বাচ্চা আরিফ আমায় অপমান করে যায় তোর মেয়ের জন্য, আর বাড়িতে তুই মুখ চালাস? আমি কি জিনিস ভুলে গেছিস? আনিকা কবির অনেক চেষ্টা করে শব্দ না করার, কারণ তিনি চান না ছেলে মেয়ে বাবার এই রূপ দেখুক। কিন্তু মারের মাত্রা বাড়তে লাগলে তিনি আর সহ্য করতে পারলেন না। এই বয়সেই মার সহ্য করা আদৌ সম্ভব? তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন। দৃশ্য তার রুমে চোখ বন্ধ করে শুয়েছিল। আজকাল কিছুই তার ভালো লাগে না, সব কেমন রংহীন। মাহাদার তার সম্পর্কের কি হবে ভেবে পাচ্ছে না। গলা দিয়ে খাবার নামে না। ভাইয়া তার ফোনটা ভেঙে ফেলেছে, মাহাদের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না। তার সামনেই ভাইয়া মাহাদকে মেরেছে। দৃশ্য সেটা ভুলতে পারছে না। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। আজকাল চোখের জল তার নিত্যদিনের সঙ্গী। এমন হাজারো চিন্তা মাথায় ঘুরতে থাকে। হঠাৎ মায়ের চিৎকার তার কানে ভেসে আসলো। দৃশ্য তড়িৎ গতিতে উঠে চলে গেল মায়ের রুমে, কিন্তু সেখানে পৌঁছে যা দেখলো তা ভাবনার ঊর্ধ্বে ছিল। বর্তমান আখি রহমান ফজরের নামাজ শেষ করে গেলেন শাশুড়ির রুমে। শামসুন নাহার বেগমের আজকাল কোমরের ব্যথা বেড়েছে, সকালের দিকে ব্যথা বেড়ে যায়, তাই আখি রহমান তেল গরম করে নিয়ে এসেছেন। শাশুড়ির পাশে বসে বললেন, আমার একটু কাত করে শুয়ে পড়ুন, আমি তেল মালিশ করে দিচ্ছি। আর তেল দিয়ে কি হইব, জাহনের সময় হয়ে গেছে, অহন কত কি যে হইব। আম্মা এমন কেন বলেন? যাওয়ার সময় আল্লাহ নির্ধারণ করে, বয়স না, আপনি যথেষ্ট স্ট্রং। শামসুন নাহার বেগম আফসোসের সুরে বললেন, বয়স তো কম হইল না, কত শখ আছিল নাতির ঘরে পতি দেইখা মারমু, হেইডা আর হইল কই। ঘাড়তেরা পোলা তোর, তার চাইতে বেশি ঘাড়তেরা তুই। আজ এত বছর ধইরা আমার নাতি তোর লগে কথা কইতে চায়, আর তুই পাষাণের লাহান পাথর হইয়া রইছস। আম্মা আবার শুরু করলেন? তো কি করমু, তোরা কেউ আমার কোনো কথার মূল্য দেস? আইজ কাইল ওই মায়াও আবার আমার নাতির পিছে পড়ছে। কাল রাইতে আমরিন হেরে মাহাদের অফিসে দেখেছে। শাশুড়ির কথা শুনে আখি রহমান কিছুটা চমকে গেলেন। শামসুন নাহার বেগম আবার বললেন, আমি তোরে আগেই কইয়া দিলাম, ওই মায়া আমি ঘরে তুলুম না। ওই বংশের ছায়াও যেন আমার বাড়িতে না পড়ে। আমার সংসারের সুখ নষ্ট কইরা গেছে, আবার কি করতে আইছে ওই মায়া? ওই মায়া এই বাড়িতে আইলে ছেলের মুডি ধইরা বাইর করুম বইলা দিলাম। আখি রহমান কিছুই বললেন না, তবে তাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। তিনি শাশুড়ির রুম থেকে বের হতেই দেখতে পেলেন তার ছোট ছেলে অনেকটা রেগে মাহাদের রুমের দিকে গেল। তিনি ভীষণ অবাক হলেন, কারণ তার এই ছেলেটা সব পরিস্থিতিতে হাসি খুশি থাকে। পরিবারের কষ্টের মুহূর্তে এই ছেলেটাই সকলকে সামলেছে। তাহলে আজ এত রাগের কারণ কি? মাহাদ আড়ামোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে বসলো। মাথা প্রচন্ড ব্যথা করছে। কাল ড্রিঙ্ক কি বেশি করে ফেললো? মাথার চুল খামচে উঠে বসতেই চমকে গেল। মাহিম তার বরাবর কাউচে বসে আছে। এত সকালে ছোট ভাইকে দেখে একটু অবাক হলো। মাহিম গম্ভীর স্বরে বলল, ঘুম ভালো হয়েছে তো ভাই? মাহাদ বলল, হয়েছে। মাহিম এক গ্লাস লেবু পানি এগিয়ে দিয়ে বলল, মাথা ব্যথা করছে নিশ্চয়ই, এইটা খাও, কমে যাবে। মাহাদ এক দৃষ্টিতে মাহিমকে দেখে যাচ্ছে। আজ ছোট ভাইটার কথাগুলো কেমন শক্ত মনে হচ্ছে। সে ড্রিঙ্কটা শেষ করে গ্লাসটা পাশের টেবিলে রাখলো। মাহিম বলল, এবার নেশাটা কেটেছে তো, নাকি মাতলামি আরো বাকি আছে? এইভাবে কেন কথা বলছিস? তাহলে কিভাবে কথা বলবো? উফ, সরি সরি সরি। রক স্টার মাহাদের সাথে তো সামলে কথা বলতে হবে। তুমি তো আর আমার ভাই নাই, সেলিব্রিটি হয়ে গেছো। কি হয়েছে বলবি?
মাহিম তাচ্ছিল্য হেসে বলল, সত্যি তোমার মনে নেই কি হয়েছে? তোমাকে আমার ভাই বলতেও লজ্জা লাগছে। একদিকে মাথা ব্যথা, অন্যদিকে মাহিমের ব্যবহার, সব মিলিয়ে ভীষণ বিরক্ত হচ্ছে মাহাদ। সে বলল, আমার উপর এত চটে আছিস কেন তুই? আমি চটে নেই ভাই, জাস্ট অবাক হচ্ছি। এতদিন তুই মাতাল হয়ে বাসায় ফিরতি, মাতাল হয়ে মিডিয়ার সাথে ঝামেলা করতি, আমি কখনো কিছুই বলিনি, কিন্তু কাল যা করেছিস সেটা আমি কিছুতেই মানতে পারবো না। মাহাদ এবার কিছুটা ভয় পেয়ে গেল। সে কাল ঠিক কি করেছে সেটা মনে করতে পারছে না। লাস্ট শুধু এইটুকুই মনে আছে, দৃশ্য আর মৃদুলকে একসাথে দেখে তার ভীষণ রাগ হয়েছিল। রাগ কমানোর জন্য কয়েক প্যাক গিলেছে, তারপর আর কিছুই মনে পড়ছে না। মাহাদ আতঙ্কিত হয়ে বলল, কি কি করেছি আমি? প্লিজ ভাই বল আমাকে। মাহিমের দুই চোখ ভিজে আসলো। দৃশ্যের সেই করুণ অবস্থা চোখের সামনে ভেসে উঠল। সে মাহাদের থেকে মুখ ঘুরিয়ে ব্যালকনিতে তাকালো আর বলল, ভাবির গায়ে কেন হাত তুললে? এটাই তোমার ভালোবাসা? হাত কাঁপলো না? ওই বাচ্চা মেয়েটার উপর তোমার কিসের এত রাগ? সব কিছুতে ভাবির দোষ কোথায়? তুমি নিজেই তার হাত ছেড়ে দিয়েছিলে, তাহলে তাকে এইভাবে আঘাত করা মানে কি? সবাই মিলে অন্যায় করছো ভাবির সাথে। মাহাদের বুকটা কেঁপে উঠল, পুরো শরীর ঠান্ডা হয়ে আসছে। সে সত্যিই দৃশ্যকে আঘাত করেছে। মাহিম আবার রেগে বলল, কাল মেয়েটার মুখের দিকে তাকাতে পারছিলাম না। মাঝ রাস্তায় ভাবির গায়ে হাত তুলে পুরুষত্ব দেখাতে চাইছিলে, নাকি তোমার ক্ষমতা বোঝাতে চেয়েছিলে? মাহাদ কিছুই ভাবতে পারছে না। বুকের বাপাশে বক্ষস্থল ভীষণ ব্যথা হচ্ছে। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অনুতাপের অশ্রু। বীভৎস একটা রাত কেটে গেল দৃশ্যের। রাতে ভীষণ জ্বর উঠেছিল, গা পুড়ে যাচ্ছিল জ্বরের তাপে। মেয়েটা মার সহ্যই করতে পারে না। আজ অব্দি যত তার গায়ে হাত উঠেছে, ঠিক ততবারই সে জ্বরে ভুগেছে। লতা আর চিনিয়া মিলে সারা রাত জ্বরপট্টি দিয়েছে, কখনো মাথায় পানি ঢেলেছে। মেয়েটা জ্বরের ঘোরে কত কিছু বিড়বিড় করছিল। রাতেই দৃশ্যের গা মুছতে চেয়ে লতা আর চিনিয়া দেখতে পেল দৃশ্যের গলায় অসংখ্য কামড়ের দাগ, আর পেটে খামচির দাগ। গালের আঙ্গুলের ছাপ তো আগেই দেখেছে। চিনিয়া ভীষণ ঘাবড়ে গিয়েছিল, মাথায় অসংখ্য খারাপ ভাবনা আসছিল। দৃশ্যের সাথে কি হয়েছে সেটা না জানা অব্দি কিছুতেই শান্তি পাবে না সে। আখি রহমান নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে দৌড় আকাশের দিকে তাকিয়ে আছেন। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। ছেলের এই অবনতি তিনি মানতে পারছে না। মাহিমের আর মাহাদের সব কথাই তিনি শুনেছেন, তবে আজ ছেলেকে কিছু বলবেন বলে ভেবেছেন। ছেলেটা যে অমানুষে পরিণত হচ্ছে সেটা জানাতে হবে। তিনি উপরে উঠে মাহাদের রুমে প্রবেশ করলেন। এই রুমে তিনি বেশ একটা আসেন না। সারা রুমে চোখ বুলিয়ে মাহাতকে পেলেন না। আর একটু সামনে আগাতেই কিছু শব্দ তার কানে ভেসে আসে। ওয়াশরুম থেকে সেই শব্দ আসছে। তিনি দরজার কাছে দাঁড়াতেই আঁতকে উঠলেন, কারণ ভেতর থেকে কান্নার শব্দ আসছে। চিৎকার করে কাঁদছে মাহাত, তবে দরজা বন্ধ বলে বাহিরে তেমন একটা শব্দ আসছে না। আখি রহমান দরজার সামনে বসে পড়লেন। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কোনো মা কি তার সন্তানের এই করুণ কান্না সহ্য করতে পারে? আজ তার কয়েক বছর আগের কথা মনে পড়ছে। ছেলেটা তখনও ঠিক এইভাবে গভীর রাতে কাঁদতো। তার রুম থেকে গভীর রাতে ফুপানোর শব্দ আসতো। তারপর ধীরে ধীরে ছেলেটা বদলাতে থাকে। অনেক দিন ধরে তার ছেলের রুম থেকে এমন কান্নার শব্দ আসতো না, কিন্তু আজ ছেলের মনের অবস্থা তিনি খুব ভালো করেই বুঝতে পারছেন। ছেলেটা ঠিক বাবার মতো হয়েছে, ইমোশনাল। দৃশ্য চোখ খুলে তার মাথার কাছে লতা আর চিনিয়াকে দেখতে পেল। তাদের চিন্তিত মুখ দেখে দৃশ্য মুচকি হাসল, ফিসফিসিয়ে বলল, তোমরা এখানে কি করছো আপু? অফিসে যাওনি? লতা মলিন স্বরে বলল, ফাজলামে কম কর। তোকে এই অবস্থায় দেখে অফিসে যাব? মাথা খারাপ। এখন কেমন লাগছে তোর? দৃশ্য নিচু স্বরে বলল, রাতভর তোমাদের সেবা নিয়ে খারাপ কি করে থাকি বলো? এই জিনিসটা এত ছিচকা ধুনে কেন? রাতভর দেখি চোখের জলে নাকের জলে এক করে ফেলেছে। চিনিয়া নাক টেনে বলল, তুই জানিস আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম? কি হয়েছে সত্যি করে বল, তোর শরীরে এসব কিসের দাগ? দৃশ্য দুষ্টুমি করে বলল, ভালোবাসার দাগ, লাভ বাইট, বুঝিস?
লতা বিরক্ত হয়ে বলল, দৃশ্য, এখন মোটেও মজা করার মুডে নেই। কি হয়েছে সত্যি করে বল। কেউ কি তোর সাথে কোনো খারাপ কিছু করার চেষ্টা করেছে? এবার দৃশ্য কিছুটা সিরিয়াস হয়ে গেল। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আমার জীবনে খারাপ হওয়ার আর কিছু নেই আপু। আপন মানুষগুলোর দেয়া কষ্ট আমার ভেতরটাকে শেষ করে দিয়েছে। এই যে শরীরের আঘাতগুলো দেখছো, কিন্তু আমার ভেতরের আঘাত কাউকে দেখাতে পারছি না। রাতে শরীরের আঘাতে যেমন মলম লাগিয়ে দিয়েছিল, ভেতরের আঘাতগুলোকে কোন মলম দিয়ে সারাবো বলো? কথাটা বলতে বলতে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন দিল। জিনিয়া এতক্ষণে ফুপাতে শুরু করেছে। লতা দৃশ্যের চোখের জল মুছে দিয়ে বলল, কষ্ট করে একটু উঠে বস, নাস্তা করে নে, তোর ওষুধ আছে। দৃশ্য মাথা নেড়ে হ্যাঁ জানালো। লতা আপু জিনিয়ার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, এই রুম থেকে বের হ। আমার রুমে বসে বসে যত খুশি কাঁদ। যা, বের হ। লতা দৃশ্যকে নিচু হাতে নাস্তা খাইয়ে দিল। এই মেয়েটার মাঝে দৃশ্য মা মা ফিল পায়। লতা আপু না থাকলে সে হয়তো বিষাদে ছেয়ে যেত। এই মানুষটাই তাকে সব কষ্ট চাপা দিয়ে সামনে আগাতে শিখিয়েছে। এই মানুষটা জোর না করলে হয়তো তার লেখাপড়াটাও বন্ধ হয়ে যেত। মন থেকে শ্রদ্ধাবোধ কাজ করে মানুষের জন্য। লতা আর জিনিয়া মিলে দুপুরে রান্না করছে। জ্বরের কারণে দৃশ্য কিছুই খেতে পারছে না, তাই দৃশ্যের জন্য চিকেন স্যুপ করছে। যদি কিছু খাবার পেটে পড়ে। কাজের মাঝেই বাসার ডোরবেল বেজে উঠল। লতা জিনিয়াকে বলল দরজা খুলতে। জিনিয়া হাত ধুইয়ে দরজা খুলে দেখল সামনের মানুষটিকে। কালো জ্যাকেট, কালো জিন্স পরা একজন লোক, যার মুখও কালো মাস্ক, মাথায় কালো ক্যাপ আর চোখে কালো সানগ্লাস। লম্বা চওড়া মানুষটিকে দেখে জিনিয়ার কপাল কুঁচকে গেল। কালো রঙের প্যাকেট হওয়া মানুষটিকে চিনতে পারল না। হাতের ফোলা পেশি দেখে জিনিয়া একটু চিন্তিত হলো। এই বিশাল দেহি লোকটা কোনো ডাকাত নয় তো? সে ভয়ে ভয়ে বলল, কে আপনি, কাকে চাই? সামনের মানুষটি মিষ্টি কণ্ঠে বলল। দৃশ্য বাসায় আছে? এবার জিনিয়া একটু ঘাবড়ে গেল। অচেনা একটা মানুষ হঠাৎ দৃশ্যের খোঁজ কেন করছে? দৃশ্যের কোনো ক্ষতি করতে চাইছে না তো? সে বলল। দৃশ্যকে কি দরকার আপনার? লোকটা আশেপাশে তাকিয়ে আবার বলল। ভেতরে এসে কথা বলি। জিনিয়া অবাক হলো। অচেনা একটা লোক বাসায় আসতে চাইছে। তার কি করা উচিত বুঝতে পারছে না। জিনিয়াকে অবাক করে দিয়ে লোকটা তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ল। জিনিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। এবার কিছুটা রেগে জিনিয়া বলল, আরে আশ্চর্য, আপনি ভিতরে কেন চলে আসলেন? কে আপনি? জিনিয়ার কথাই লোকটা তার দিকে ফিরে মাথার ক্যাপ আর মুখের মাস্ক খুলে ফেলল। জিনিয়া যেন বড় সড় শক খেল। সে ছেলেটির দিকে হাঁ করে তাকিয়ে রইল। সে কি সত্যি দেখছে? রকস্টার মাহাত সত্যিই কি তার সামনে দাঁড়িয়ে আছে? এটা কি করে সম্ভব? সে নিজের হাতে জোরে চিমটি কাটল আর সাথে সাথে আহ করে উঠল। তার মানে সব সত্যি, কিন্তু কেমনে কি? মাহাত ভ্রু কুচকে জিনিয়ার দিকে তাকালো। লতা রান্নাঘরের দিকে বের হয়ে বলতে লাগলো, কে এসেছি জিনি? আর বলতে পারল না। সামনের মানুষটিকে দেখে অবাক হয়ে গেল। রকস্টার মাহাত তার সামনে দাঁড়িয়ে আছে। মাহাত তার অবস্থা বুঝতে পারল, তাই লতাকে উদ্দেশ্য করে বলল। দৃশ্য কোথায়? লতা কিছুটা চমকালো। সে দৃশ্য খোঁজ কেন করছে? লতা খেয়াল করলো মাহাদের চোখ লাল হয়ে আছে। কিছু একটা ভেবে লতার চোখ বড় হয়ে গেল। সে হাতে ইশারা করে দৃশ্যের রুম দেখিয়ে দিল। মাহাত থ্যাঙ্কস জানিয়ে সে রুমের দিকে এগিয়ে গেল। জিনিয়া এখনো হাঁ করে তাকিয়ে আছে। সে লতাকে বলল, এটা কি হলো আপু? আমি স্বপ্ন দেখছি না তো? না। আপু, আমি যেটা ভাবছি সেটা কি সঠিক? কি ভাবছিস? দৃশ্যর মাহাদি কি এই রকস্টার মাহাত? আমারও তাই মনে হচ্ছে। ওই বান্দরনি আমাদের আগে বললো না কেন? জানি না। দৃশ্য খাটে হেলান দিয়ে ফোন চাপছিল। জ্বরের কারণে বিছানা ছেড়ে উঠতে পারছে না। শুয়ে শুয়ে একদম বোর হয়ে গেছে, তাই ফোন বারবার স্ক্রল করছে।
দরজা খোলার শব্দ পেয়ে সামনে তাকিয়ে থমকে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মাহাদ এখানে কি করে আসতে পারে? জ্বরের ঘোরে উল্টো পাল্টা দেখছে না তো? গলা শুকিয়ে আসছে, কয়েকবার শুকনো ঢোক গিলতে লাগলো, কেমন তেতো সব। নিশ্চয়ই জ্বরের কারণে। মাহাদ বিছানায় বসা দৃশ্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখটা কেমন শুকিয়ে গেছে দৃশ্যের। সে দৃশ্যের দিকে এগিয়ে যেতে লাগলো। মাহাদকে কাছে আসতে দেখে দৃশ্য চট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তার হাত পা কাঁপছে, ঠিকমতো দাঁড়াতে পারছে না। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এখানে এখানে কেন এসেছেন? মাহাদ সোজা দৃশ্যের সামনে দাঁড়ালো। দৃশ্যের গালে অনেকগুলি আঙ্গুলের ছাপ, পুরো গাল লাল হয়ে আছে। তারপর চোখ পড়ল দৃশ্যের গলায়, অসংখ্য নীলচে কামড়ের দাগ। তার দু চোখ আবার ভিজে উঠল, সামনের সব ঝাপসা লাগছে। মাহাদের এমন তাকানো দেখে দৃশ্যের হুঁশ হলো যে তার গায়ে ওড়না নেই। বিছানার পাশের থেকে ওড়নাটা নিয়ে দ্রুত গায়ে জড়িয়ে নিল। মাহাদ এগিয়ে এসে দৃশ্যের চিবুকে হাত রাখতেই বুঝতে পারল দৃশ্যের গায়ে জ্বর। দৃশ্য অবাক হয়ে মাহাদকে দেখছে। এই মুহূর্তে মাহাদকে আগের মাহাদ বলে মনে হচ্ছে। মাহাদ দৃশ্যের কপালে ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। মুহূর্তেই দৃশ্য কেঁপে উঠল, পুরো শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। কয়েক সেকেন্ড পর ফিল করলো তার কপাল ভিজে উঠেছে। মাহাদ কি কাঁদছে? কেন? দৃশ্য মাহাদকে ছাড়াতে চাইলে মাহাদ তাকে জড়িয়ে ধরল। দৃশ্যর পুরো শরীর কাঁপছে, পুরো শরীর অসাড় মনে হচ্ছে। সে মনে হয় আর দাঁড়িয়ে থাকতে পারবে না। হঠাৎ তার কানে এলো মাহাদের কথা, ভালোবাসিব। দৃশ্য চোখ খিচে বন্ধ করে নিল। এই লোকটা কি তাকে দুর্বল করতে চাইছে? মায়ের চিৎকার শুনে সেদিন দৃশ্য ছুটে গেছিল মায়ের রুমে। দরজার সামনে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছিল। তার মা ফ্লোরে পড়ে কাতরাচ্ছে, চারপাশে রক্ত, কয়েকটা ভাঙা কাচের টুকরো পড়ে আছে। মায়ের হাত পা কেটে রক্ত বের হচ্ছে, মায়ের কপাল আর নাক বেয়ে রক্ত ঝরছে। কিন্তু এই বিভৎস অবস্থার পরও তার বাবা মাকে মেরেই চলেছে। মুহূর্তেই দৃশ্যের পুরো শরীর ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। বাবার এই রূপ তার কাছে ভীষণ অপরিচিত। সে বরাবর দেখে এসেছে তার বাবা গম্ভীর, রাগী, স্বল্পভাষী মানুষ, কিন্তু বাবার এই নিকৃষ্ট রূপ সে কখনো দেখেনি। দৃশ্য দৌড়ে মায়ের কাছে যেয়ে চাপটে ধরল মাকে। দৃশ্যকে দেখে আশরাফ হুসাইন থামলেন। দৃশ্য মাকে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা প্লিজ মাকে আর মেরো না, মা মরে যাবে। মাকে কেন মারছো তুমি? এমন নিকৃষ্ট কাজ কেমন করে করতে পারছো? আনিকা কবির ফ্লোরে পড়ে কাতরাচ্ছেন। দৃশ্যের বাবার প্রতি ভীষণ রাগ হচ্ছে। একজন মানুষ অন্য মানুষকে এইভাবে মারতে পারে? দৃশ্যকে দেখে আশরাফ হোসেনের রাগ যেন তরতর করে বেড়ে গেল। তিনি হুঙ্কার ছেড়ে বললেন, তুই হচ্ছিস নাটোর গুরু, তোর জন্য সব কিছু হয়েছে। হ্যাঁ, সব তোর জন্য হয়েছে। আজ তোর জন্যই ওই আরিফ আমাকে অপমান করে গেল, ভাইয়ের ক্ষমতার জোর দেখিয়ে গেল। আর তোর মাও তোদের জন্য আমাকে অপমান করে। এত বড় সাহস ওর! কথাটা বলে আনিকা কবিরকে আবার মারতে গেলে দৃশ্য রেগে বলল, খবরদার বাবা, মায়ের গায়ে আর একটা আঘাত করবে না। এসবে মায়ের কোনো দোষ নেই। ক্ষমতার জোর তো তুমিও দেখিয়েছো। তাদের অপমান করে বাড়ি থেকে বের করেছো। তোমাদের জন্য আমি ফুপিকে হারিয়েছি। আশরাফ হোসেনের দু চোখ দিয়ে যেন রক্ত ঝরছে। যে পরিবারকে তিনি কন্ট্রোলে রেখেছেন, নিজের আধিপত্য বিস্তার করে রেখেছেন, সব যেন বিফলে যাচ্ছে। তার স্ত্রী সন্তান যারা ভয়ে তার দিকে তাকাতে অবধি পারত না, তারা তার মুখে মুখে তর্ক করছে, তার সাথে গলা উঁচু করে কথা বলছে। এইসব তিনি কিছুতেই মানবে না। এতদিনে দৃশ্যের প্রতি জমানো রাগটা যেন উপচে পড়ল। তিনি হাতের মোটা কালো লাঠিটা দিয়ে দৃশ্যের পিঠে একটা আঘাত বসল। মুহূর্তেই দৃশ্যের কাছে মনে হলো তার পিঠে কেউ গরম কিছু ঢেলে দিয়েছে। জায়গাটার সাথে সাথে চলে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যে মস্তিষ্ক ব্যথার তীব্রতার জানান দিচ্ছে। দৃশ্য ও মা গো বলে চিৎকার দিয়ে উঠল। সেই ব্যথা লাঘব করার আগেই তার পুরো শরীরে একের পর এক আঘাত পড়তে শুরু করলো। এই মুহূর্তে তার সামনের মানুষ
মানুষটিকে আজরাইল মনে হচ্ছে, যে তার জান কবজ করেই দম নেবে। মারের প্রকোপে তার দম বন্ধ হয়ে আসছে, তার পুরো শরীর চলতে লাগলো, পুরো শরীর ব্যথায় অসাড় হতে শুরু করলো। আশরাফ হুসাইন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে দৃশ্যকে মারতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, নষ্টা মেয়ে কোথাকার, তোর মতো নষ্টা মেয়ে আমার লাগবে না। ওই আমরেদের পোলার সাথে নষ্টামি করিস, আর তোর জন্য ওরা আমাকে কথা শোনায়। তোকে আজ শেষ করে ফেলবো, তোরে জিন্দা কবর দিব, তবুও ওই পোলার কাছে দিব না। আমার মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছিস। তোর আর ওই পোলার রঙ্গনীলা এখনও পুরো এলাকা জেনে গেছে। আর যদি কোনোদিন ওই ছেলের সাথে তোরে দেখি, তাহলে তোর মাকে আমি সোজা উপরে পাঠিয়ে দিব। কথাগুলো বলছে আর দৃশ্যকে আঘাত করছে। দৃশ্যের আর্তনাদ তার কানে গেল না। একসময় দৃশ্য জ্ঞান হারালো। তার এই ছোট্ট শরীরটার চেয়ে বেশি মার সহ্য করতে পারছিল না। আনিকা কবির অনেক কষ্টে উঠে স্বামীর পায়ে ধরলেন আর কেঁদে কেঁদে বললেন, আল্লাহর দোহাই লাগে, আমার মেয়েটাকে আর মায়ের না, মেয়েটা আমার মরে যাবে। আমি ওকে বুঝাবো, আপনি আর মায়ের না। আশরাফ হুসাইন ঘেমে অস্থির হয়ে গেছেন। হাতের লাঠিটা আছাড় মেরে ফেলে বললেন, তোর মেয়েকে বলে দিস ওই ছেলের কাছ থেকে দূরে থাকতে। আমি বেঁচে থাকতে ওই বাড়িতে ওরে দিব না। আমার কথা অমান্য করলে তোদের মা মেয়েকে কবর দিব। কথাটা বলেই আশরাফ হুসাইন বাসা থেকে বেরিয়ে গেলেন। এই মুহূর্তে বাসায় তার অসহ্য লাগছে। বাহিরের হাওয়া খেলে মাথাটা হয়তো ঠান্ডা হবে। আনিকা কবির অনেক কষ্টে সেচড়ে সেচড়ে দৃশ্যের কাছে গেলেন। পুরো শরীর তার ব্যথায় টনটন করছে। হাতের গ্লাস ভেঙে কাঁচ তার হাত ও পায়ে বিঁধে কেটে গেছে। ফ্লোরে সেই রক্তে ভিজে উঠেছে। তিনি কাঁপা কাঁপা হাতে মেয়ের মাথাটা কোলে তুলে নিলেন। পরম আদরে মাথায় হাত বুলিয়ে অস্থির হয়ে ডাকতে লাগলেন দৃশ্যকে। দৃশ্য, মা আমার, কথা বল মা। কথাটা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন। তিনি দ্রুত হাত বাড়িয়ে ফোন হাতে নিয়ে বড় চাকে কল করলেন। কয়েক মিনিট পর নিচতলা থেকে তার বড় চা আসমা আর নাবিলা দৌড়ে আসলো। মা মেয়ের এই অবস্থা দেখে নাবিলা অনেকটা চমকে গেলেও আসমা চমকালো না, যেন আগেও এমন বহুবার দেখেছে সে। তবে দৃশ্যের অবস্থা দেখে তিনি একটু চমকালো। নাবিলা দৃশ্যের পাশে বসে কাঁদতে লাগলো। আর দৃশ্যের কালো মোটা মোটা মারের দাগ পড়ে গেছে। এই কাজকে করতে পারে সেটা বুঝতে তার সময় লাগলো না। তাদের দুইজনকে অনেক কষ্টে বিছানায় তুলে দৃশ্যের মুখে পানির ছিটা দিল। প্রায় 1.5 ঘন্টা পর দৃশ্যের জ্ঞান ফিরল, কিন্তু পুরো শরীরে শুরু হলো অসহ্য ব্যথা। সেই ব্যথায় দৃশ্য চিৎকার করে কাঁদতে শুরু করলো। দৃশ্যকে পেইন কিলার আর ঘুমের ঔষধ খাইয়ে দিল আসমা। আনিকাকেও ড্রেসিং করে ঔষধ দিল। আনিকা বিছানায় পড়ে চোখের জল ফেলছে। আসমা তার জল মুছে বলল, ওই জানোয়ারটা এখনো মানুষ হইল না। আমি ভাবছি বউ পেটানোর অভ্যাস তার, এখন দেখি মেয়ে পেটানোরও অভ্যাস আছে। অমানুষ একটা, এমনি জোয়ান মাইয়ারে মারে। নাবিলা ভীষণ অবাক হলো মায়ের কথায়। তার মানে ছোট চাচা চাচিকে এর আগেও মারত? আনিকা কবির ভাঙা গলায় বললেন, আফা, আমার মেয়েটা ঠিক আছে তো? তুই চিন্তা করিস না, দৃশ্য ঠিক আছে। ওকে ব্যথার আর ঘুমের ওষুধ দিয়েছি, তবে শরীর গরম হচ্ছে, মনে হয় রাতে জ্বর হবে। তুই চিন্তা করিস না, আমি আছি। আনিকা কবির ফুপিয়ে কেঁদে উঠলেন আর বললেন, আফা, আমার মেয়েটাকে ও শেষ করে দিবে। বাপ হয়ে কেমন করে মেয়েটাকে এমন করে মারতে পারলো? ওই মানুষটার মধ্যে কোনো মায়া দয়া নাই? জানো আফা, আমার ভয় হয় এই আমার মেয়েটাকেও যদি কোনো জানোয়ার হাতে তুলে দেয়, আমার বাচ্চা মেয়েটা একটু কষ্ট সহ্য করতে পারবে না। ওর পরিণতি আবার দিশার মতো না হয়। আসমার চোখে জল। সে জানে এই কষ্ট। নিজের মেয়েকে ধুকে ধুকে মরতে দেখছে। নার্গিস যে সংসার জীবনে অনেক কষ্টে আছে। টাকা দেখে মেয়েকে বিয়ে দিয়েছেন ওর বাবা চাচা। মেয়ের সুখ দেখেনি। আজকাল নাবিলার জন্য ভীষণ ভয় হয় তার। না জানি এই মেয়েটার কপালেও কোনো কষ্ট লেখা আছে। এই বংশে কোনো মেয়ে সুখী হতে পারেনি, না পেরেছে দিশা না নার্গিস।
আর এখন দৃশ্য আসমা আর নাবিলা মিলে সারা রাত মা মেয়ের পাশে বসে রইল। দৃশ্যের ভীষণ জ্বর উঠেছে, 2বার মাথায় পানি ঢেলেছে, আর পট্টি তো চলছেই। নাবিলা হঠাৎ তার মাকে প্রশ্ন করল, মা, বাবাও কি তোমার গায়ে হাত তুলেছে? আসমা একটু চমকালো মেয়ের প্রশ্নে, কিন্তু কিছু না বলে দৃশ্যের মাথায় জলপট্টি দিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নাবিলার 2 চোখ ভিজে উঠল। এ কোন পরিবারে জন্ম নিল সে? ফাহিম সেদিন বিকেলে বাসায় ছিল না, তাই মা ও বোনের সেই আর্তনাদ তার চোখে পড়েনি, আর না দেখেছে বাবার নিকৃষ্ট রূপ। ফাহিম কয়েকদিন ধরেই ভীষণ বিষণ্ণ ছিল, নিজের আদরের বোনের সাথে ঠিকমতো কথাও বলে না। আসলে দৃশ্যের প্রতি তার মনে রাগ জমা হয়েছে। দৃশ্য কেন 2 দিনের সম্পর্কের জন্য ভাইয়ের এতদিনের ভালোবাসা ভুলে গেল? তার মানা কেন শুনছে না? রেজবি বন্ধুর মনের অবস্থা বুঝে আজ বিকেলেই তাকে নিয়ে কয়েকদিনের জন্য বেরিয়েছে। বাসা থেকে দূরে থাকলে মন ভালো হবে ভেবে তাকে নিয়ে গেছে। টানা 3 দিন দৃশ্য জ্বরে ভুগেছে। এর মধ্যে মাহাত মোয়ের মাধ্যমে ফোন পাঠিয়েছে দৃশ্যের কাছে।